ডিভোর্স হয়ে যাওয়ার পরেও শ্বশুরবাড়িতে থাকতো সুরভি। এই নিয়ে অনেকেই কানাঘুষো করত। ডিভোর্স যখন হয়েই গেছে তখন আর শ্বশুরবাড়িতে থাকার কোনো মানেই হয় না। প্রতিবেশী মানুষজনের নানান কৌতূহল জাগতো এই বিষয়ে। কেউ কেউ তো লাজ লজ্জায় মাথা খেয়েই সুরভিকে জিজ্ঞাসা করতো, কি ব্যাপার বলো তো, ডিভোর্স যখন হয়েই গেছে তখন কিসের টানে এখানে পড়ে আছো? প্রথম প্রথম এসব কথা শুনে চুপ করে থাকলেও পরবর্তীকালে উত্তর না দিয়ে থাকতে পারতো না। সুরভি মুখের ওপর কথা বলে দিত, আমি কোথায় থাকবো আর থাকবো না সেটা নিয়ে আপনারা যত কম ভাববেন সেটা আপনাদেরই মঙ্গল, আমারও মঙ্গল। সব কথা মুখ বুজে মেনে নিলে মানুষ আরো পেয়ে বসে। তাই মাঝে মধ্যে প্রতিবাদ করতেই হয়। প্রত্যেক মানুষের মধ্যে একটা প্রতিবাদী মনোভাব থাকা দরকার। যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, উল্টে তারাই আসামি হয়। সুরভি আমার ছোটবেলার বন্ধু। ছোট থেকেই ও শান্ত স্বভাবে। সুরভির সাথে কোনোদিনই কারুর ঝামেলা হতে দেখিনি। হাসি খুশি লাজুক মেয়েটা সকলেরই বেশ প্রিয়। তবে জীবনে কখনো যে কারুর কি ঘটবে সেটা কে জানতে পারে। সহজ সরল জীবনযাপন অভ্যস্ত মানুষগুলো জীবনে যত জটিলতা, সুরভিও পরবর্তীকালে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। সুরভি নিম্নবিত্ত পরিবারে। বাবা ছোটখাটো একটা ব্যবসায়ী ছিল। জমিন জায়গা সেরকম কিছু নেই, বসত ভিটেটুকু ছাড়া। দুই বোন, সুরভি বড়। নিম্নবিত্ত পরিবারে অনেক বাবা মাই আছেন মেয়েদের লেখাপড়া চাকরি বাকরি অপেক্ষায় বিয়ের কথাটাই আগে ভাবে। মনে করে বিয়ে দিয়ে দেওয়াটাই একটা বড় সলিউশন। তাই ঘাট থেকে বোঝা নামতে পারলেই সে খালাস। সুরভি তখন 11-এ পড়ছে। সুরভিকে দেখে পছন্দ হয় দীপঙ্করের। সুরভিকে প্রেমের প্রস্তাব দিল দীপঙ্কর। সুরভি প্রেমের প্রস্তাবে সম্মত না হলেও বিধাতার পুরুষ অলক্ষ্যে বসে দীপঙ্করের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করে ফেলেছিলেন। তা না হলে এমনটা হবে কেন? উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই সুরভির বাবা মা হার্ট অ্যাটাকে মারা গেলেন। মাথার ওপর থেকে সব থেকে বড় ছাদটাই সরে গেল। সুরভির অবস্থা এমনিতেই ভালো নয়। বাবা মারা যাওয়ার পর থেকে অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে গেল। ইতিমধ্যে দীপু সুরভিকে বাড়িতে নিয়ে চলে আসে। সুরভির মাকে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কথাটা শুনে সুরভি বলেছিল, এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাই তো দেয়নি, তাছাড়া আমি আরো পড়তে চাই। এখন বিয়ে করতে পারবো না, কলেজ কমপ্লিট করেই তবেই বিয়ে করব। সুরভি এমন কথা শুনে দীপু সুরভির মাকে বলে বসলো, দেখুন, পড়াশোনা করতে চাইলে বিয়ের পরও তো করতে পারি, আমার কোনো প্রবলেম নেই। সুরভির দুই কাকা আর আত্মীয় স্বজনেরা সুরভির মাকে বুঝিয়ে দিল, এরকম ছেলে হাতছাড়া করো না। সরকারি চাকরি করে, তার উপর বিয়ের পর পড়াশোনা করানোর দায়িত্ব নিচ্ছে, এ তো অবস্থা তোমার, পড়াশোনার খরচ জোগাতে পারবে তো? তাছাড়া তোমার আর একটা মেয়ে আছে, ভেবে দেখো একবার। সরকারি চাকরি মানেই সুপাত্র হবে, এই ধারণাটা বোধহয় ঠিক নয়। আর এই ভুল ধারণাটা অনেকেই করেন। তবে সুরভিও ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি বিয়েটা করার। যখন শুনলো বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে পারবে তখন আর না করেনি সুরভি। সুরভির মা দেখলো গরিব ঘরের মেয়েদের তো অত পড়াশোনা না করলেও চলে, পাত্র যখন নিজেই চাইছে তখন এটা হাতছাড়া করাটা ঠিক হবে না। তাই সব দিক থেকে ভেবে বিয়ে দিতে রাজি হয়ে যায়। সুরভির বিয়ের পর সিদ্ধান্তে দীপু অবশ্য নিজেই নিয়েছিল। দীপুর বাড়িতে জানানোর পর দীপুর বাবা মা আর আপত্তি করেনি। ছেলে যখন পছন্দ হয়েছে তখন তাদের অসুবিধা কি আছে? বিয়ের দিনক্ষণ স্থির করার জন্য দীপুর বাবা মাকে নিয়ে সুরভিদের বাড়িতে আসে এবং সেই প্রথম সুরভিকে দেখে দীপুর মা ও বাবা। দীপুর মা অবশ্য দীপুকে বলেছিল, মেয়েটা তো সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে, গ্র্যাজুয়েট কমপ্লিট করার পরেই তো বিয়েটা করতে পারতিস, তাড়াহুড়ো করার দরকার কি ছিল? দীপু বলেছিল, পরে ঢের পড়বে, তাছাড়া পড়ার ইচ্ছে থাকলে বিয়ের পর তো পড়তে পারি, তুই এসব নিয়ে মাথা ঘামিও না। সুরভির বিয়ের পর শ্বশুরবাড়িতে এলো একরাশ স্বপ্ন নিয়ে। বিয়ের পর থেকেই 4 মাস ভালোভাবেই কেটেছে। সুরভির শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো মানুষ, সুরভিকে নিয়ে নিজের মেয়ের মতোই ভালোবাসে। ভালোবাসাটা এতটাই পায় যে কখনো মনে হয়নি যে ওটা তার শ্বশুর বাড়ি, একদম নিজের বাবা মায়ের মতোই। সুরভির শ্বশুর অবশ্য সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছেন। সবকিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ বদলে যেতে থাকলো সবকিছু।
সুরভি মেলাতে পারছিল না বিয়ের আগে যে মানুষটার সঙ্গে বিয়ের পরে সেই মানুষটাকে। যে মানুষটা বিয়ের আগে এত ভালো ভালো কথা বলেছিল, সেই মানুষটা পুরো চেঞ্জ হয়ে গেল। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর কলেজ ভর্তি হওয়ার কথা বলতেই সুরভিকে বলল দীপু, জানায় কি হবে পড়াশোনা করে, মন দিয়ে সংসার করো। এখান থেকেই অশান্তির সূত্রপাত শুরু। অশান্তির দিনের পর দিন বাড়তেই থাকে। কলেজ তো ভর্তি হতেই দিল না, উল্টে মারধর শুরু করলো, আর সেটা চলতো চার দেওয়ালের মধ্যে। সুরভি শ্বশুর শাশুড়ি জানতো না সে কথা। সুরভিকেও দীপু বলতো, এ কথা কেউ জানতে পারলে তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেব, তখন দেখবে কেমন মজা। মারধরের সঙ্গে সঙ্গে ব্ল্যাকমেল। সুরভি বলতে পারতো না কাউকে, বললে ডিভোর্স দেওয়ার হুমকি। সুরভি যাতে কলেজে ভর্তি হতে না পারে তার জন্য অন্য রাস্তা বেছে নিল দীপু। সুরভিকে বাচ্চা নিতে হবে। সুরভি বলেছিল, এত তাড়াতাড়ি? আমি পারবো না, আমি এখন পড়াশোনা করতে চাই। হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে করেছি যখন তোমাকে পড়াশোনা করানোর জন্য। এরকম ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকতো। একদিন এরকম তর্ক বিতর্ক চলতে চলতে সুরভির গালে প্রচন্ড জোরে একটা চড় কষিয়ে দেয় দীপু। সেই গালে হাত দেওয়াটা সুরভি মেনে নিতে পারেনি। পরের দিন সুরভি শ্বশুর শাশুড়িকে জানিয়ে দেয় এই মারধরের ব্যাপারটা। সুরভির শাশুড়ি ছেলেকে বলতে গেলে ছেলে বলে, আমার বউকে আমি মেরেছি, বেশ করেছি, তুমি এর মধ্যে ঢুকতে এসছো কেন? একদিন এমন অশান্তি হলো, সুরভি আর থাকতে না পেরে কাউকে কিছু না বলে বাপের বাড়িতে চলে আসে। বাপের বাড়িতে চলে আসে সুরভির মা বলে, শ্বশুর বাড়িতে এমন কত অশান্তি হয়, তা বলে কি বাড়ি ছেড়ে চলে আসতে হবে? মেয়ে হয়ে জন্মেছিস, এইটুকু তো সহ্য করতেই হবে। সত্যি তো, সুরভিদের অবস্থা ভালো নয়। গরিব ঘরের মেয়েরা এটাই বোধহয় সব থেকে বড় ট্র্যাজেডি। সুরভির বাবা বেঁচে থাকলে হয়তো মনের জোর পেত, কিন্তু সুরভির আজ অসহায়। সুরভির ভাগ্যটা ততটা ভালো নয়। আজ সুরভি নিজের মাকে বেঁচে থাকতে হয়তো এ কথাটা বলতে পারতো না। সৎমা বলে এত সহজে কথাগুলো বলে দিতে পেরেছে। তবুও মনের মধ্যে জেদ চেপে রেখে সুরভি এভাবে এখন কিছুদিন এ বাড়িতেই থেকেই যাবে। সুরভির শ্বশুর শাশুড়ি ফোন করে খোঁজ খবর নেয় সুরভি। শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক, আসল মানুষটা যদি ঠিক না থাকে তাহলে আর কিসের সুখ। এদিকে বিবাহিত মেয়ে বেশি দিন বাপের বাড়িতে থাকলে নানান জনের নানান কথা, সেটা সুরভির মাকেই শুনতে হয়। সুরভির সাথে সুরভির মায়েরও টুকটাক অশান্তি লেগেই থাকে। সেই জন্য সুরভির মা একদিন বলে, টাকা পয়সা খরচ করে কি এমনি এমনি তোর বিয়ে দিয়েছি? আমাদের কি সেই অবস্থা আছে যে তোকে ঘরে বসিয়ে রাখবো? তাছাড়া তোর একটা বোন আছে, বোনের বিয়ে দিতে হবে, কিন্তু সেটা মাথায় রাখিস। এই 5 জন যে 5 কথা বলবে তার জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে জানিস? সুরভি নিরুপায়, কি করবে আর ভেবে উঠতে পারছে না। ততদিন সুরভি কনসেপ্ট হয়ে গেছে, তাই নিজেকে নিয়ে যতটা ভাবতে হবে তার থেকে বেশি ভাবতে হবে যে আসছে তার জন্য। তাই ঠিক করে শ্বশুর বাড়িতে ফিরে যাবে। শাশুড়ি মাকে ফোন করে জানায় সে কথা। শাশুড়ি মা বলল, এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে? তুমি এখানে চলে এসো, তোমাকে এখন থেকেই অনেক সাবধানে থাকতে হবে। সুরভি ভেবেছিল দীপু হয়তো এমন সংবাদে খুশি হবে। সুরভি ফিরে আসার কথা জানলে দীপু জানায়, তবে আমার শর্ত আছে। আমার বাড়িতে থাকতে গেলে বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখা চলবে না, আমার মতো করেই চলতে হবে। বাবার বাড়িতে থাকার মতো অনুকূল পরিস্থিতি সুরভির ছিল না, থাকলেও হয়তো ফিরতো না। এই শর্ত মেনেই সুরভি আবার ফিরে আসে। বাপের বাড়ির সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ করে দেয় বাধ্য হয়েই। সুরভি ভাবে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে আবার, সন্তান স্বামী স্ত্রীর মধ্যে নতুন যোগসূত্র রচনা করে। সেই সুদিনের আশাই ছিল সুরভি। শ্বশুর শাশুড়ি সুরভিকে অত্যন্ত যত্ন সহকারে রাখলেও দীপু সুরভির ব্যাপারে পুরো উদাসীন। সম্পর্কটা এমন এক জায়গায় চলে যায়, সুরভি যেন অযাচিতভাবে এ বাড়িতে এসেছে। ততদিন অনেকগুলো দিন গড়িয়ে গেল। সুরভির কোল জুড়ে তখন নতুন অতিথি সুরভির মেয়ে। সুরভির মেয়ে হওয়ার পর থেকেই ঝামেলাটা আরো বাড়তে থাকে। এই অশান্তি ঝামেলা আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। আর সুরভির শ্বশুর শাশুড়ি জেনেই গেল তাদের ছেলে ও বৌমার ওপর অত্যাচার করে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকা দরকার সেটাই তো ওদের মধ্যে নেই, কিন্তু কেন যে নেই সেটাই জানে না সুরভি। কথায় কথায় দীপু বলতে শুরু করলো, মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও,
তোমাকে কোনো প্রয়োজন নেই আর। এ বাড়িতে থাকতে গেলে আমি যেমন বলবো তোমাকে সেভাবেই থাকতে হবে। কথাটা শুনে সুরভির শাশুড়ি মা ছেলেকে ডেকে বলল, কি ভেবেছিস তুই? বৌমার উপর অত্যাচার করলে ভেবেছিস আমরা মেনে নেব? অনেক সহ্য করেছি, আর না। বৌমা, তোর প্রয়োজন না থাকলেও আমাদের প্রয়োজন আছে। কথাগুলা শুনে সুরভির শ্বশুর মশাই ছেলেকে জানিয়ে দিল, এ বাড়ি থেকে বৌমা কোথাও যাবে না। আর তুই চলে যেতে বললেই চলে যেতে হবে নাকি? এ বাড়িটা আমার। যার অসুবিধা থাকবে সে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, বৌমা কোথাও যাবে না। শ্বশুর শাশুড়ি এমন কথায় অনেকটা মনোবল সঞ্চয় করে ফেলল সুরভি। সুরভির শ্বশুর শাশুড়ি মা সুরভিকে বলে, বৌমা, তুমি নিজেকে কখনো অসহায় ভেবো না। আমরা তো আছি। আমিও তো একজন মেয়ে, তাই আর কোনোদিন মেয়েকে অসহায় বুঝিনি। দীপু যে এত অমানুষ হয়ে যাবে বুঝতে পারিনি। মেয়েদের যারা সম্মান করে না, মেয়েদের যে মানুষ এটা যারা বোঝে না, আমি তাদের থেকে দূরে থাকি। পুত্র স্নেহ আমি অন্ধ নই, এই বিশ্বাসটুকু আমার উপরে রেখো। সেই বাড়িতে বধূ নির্যাতন হয় যেখানে দীপুর মতো ছেলের সাথে আমার মা বাবার যোগ দেয়। অন্যায়ের সাথে আমি কখনো চলিনি আর চলবো নাও। আমরা থাকতে তোমাকে কেউ এ বাড়ি থেকে বের করে দিতে পারবে না। ইতিমধ্যে ঘটনা এক অনভিপ্রেত ঘটনা। সুরভির কাছে সমস্ত ব্যাপার জলের মতো পরিষ্কার হয়ে গেল। সুরভি মেয়েকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে, সঙ্গে শ্বশুর শাশুড়িও গিয়েছিল। সেই সুযোগে দীপু ফাঁকা বাড়িতে নিয়ে আসে রিচাকে। দীপু চাকরি পাওয়ার আগে রিচা টিউশন পড়াতো। রিচা কথা দু একটা জিজ্ঞাসা করেছিল সুরভি। দীপু বলেছিল ও আমার ছাত্রী, কিন্তু সেই রিচার সঙ্গে যে ঘনিষ্ঠ অবস্থায় দেখবে এটা ভাবতে পারেনি সুরভি। দীপু ভেবেছিল বিকেলের আগে কেউ ফিরতে পারবে না। সেদিন ডাক্তার দেখানো হয়নি একটা কারণে। বাড়ি ফিরে এসে সুরভি যা দেখেছিল তাতে সুরভির মাথায় যেন বাজ পড়ে ভেঙে গেছিল। সকলের কাছে পুরো ব্যাপারটাই তখন ক্লিয়ার হয়ে যায় যখন দীপু সবার সামনে জানিয়ে দেয়, আমি রিচাকে ভালোবাসি আর ওর সাথেই থাকতে চাই। তাতে এ বাড়ি ছাড়তে হলে ছাড়বো, কিন্তু রিচাকে ছাড়বো না। দীপুর এই ধরনের কথায় সুরভির শ্বশুর ছেলেকে বলে, আমি কখনো অন্যায় মেনে নেব না। আমার বাড়ি থেকে তো এসব চলবে না। এ বাড়িতে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে, বৌমার সঙ্গে থাকতে হবে, না হলে তুমি তোমার রাস্তা দেখে নাও। সুরভির শাশুড়ি মা বললেন, বৌমা, ওর সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে, এভাবে জীবনকে নষ্ট করো না। আমি তো মা, আমার ছেলেকে বলে এভাবে লজ্জা করছে আজ। ভাবলে তুমি ওকে ডিভোর্স দাও। সুরভিও ভাবে এমন মানুষের সাথে থাকা কখনোই সম্ভব নয়, তাই মনটা শান্ত করে বলল, আমি ওকে ডিভোর্স দিব। আমি চাই না ওরকম একজন বর্বর লোকের সাথে থাকতে। এরপর সুরভি ভালো অ্যাডভোকেট দেখে ডিভোর্স ফাইল করলে। ডিভোর্স হওয়ার আগেই দীপুকে ঘর থেকে বের করে দেয় দীপুর বাবা। দীপুও সেটা চাইছিল মন থেকেই। তারপর সুরভিকে বলে, বৌমা, পরিচয়টা মুছে দিয়ে তুমি এ বাড়িতে থাকতে আমার মেয়ে হয়ে। বিচ্ছেদ হয়েছে দীপুর সাথে, আমাদের সাথে নয়, তাই জীবনটাকে নতুন করে শুরু করো। পূরণ করতে হবে যে স্বপ্ন পূরণ করতে হবে যে, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে নিজেকে গুটিয়ে রেখে লাভ কি? মেয়েরা দশভুজা, সব পারে। তাই যেখানে সব হয়েছিল, তাই যেখানে শেষ হয়েছিল তারপর থেকেই শুরু করো। সুরভি তারপর থেকে শুরু হয় সবকিছু। পুরনো খোলস ছেড়ে নতুন ভাবে আবার জেগে উঠে সুরভি। আর সেটা এ বাড়ি থেকেই। মনের জোর মানুষকে যে কোথায় পৌঁছে দিতে পারে সেটা সুরভিকে না দেখলে বোঝাই যায় না। সুরভি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে শুরু করে। অবশেষে সফল হয়। 6 বছরের মাথায় সরকারের গুরুত্বপূর্ণ পদে যোগ দেয়। মনের ইচ্ছা সত্যি পূরণ করে সুরভি। তবেও প্রত্যেকটা মেয়ে চায় একটা সংসার, একটা ভালোবাসার মানুষ। সুরভি আমার ছোটবেলার বন্ধু। সুরভির সাথে বন্ধুত্বটা এতটাই মজবুত যে সেটা আজও সমানভাবে বর্তমান। বিয়ের পর থেকেই এই যে এত কিছু ঘটনা ঘটেছে, সব কথা সুরভি আমাকে বলতো। আমি সব সময় ওকে সাহস জুগাতাম, বলতাম, ঈশ্বরের ওপর ভরসা রাখ, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তোর সাথে সব কিছু এতটা খারাপ হতে পারে না। সুরভির শ্বশুর শাশুড়ির সাথে ও ভালো মানুষের সম্পর্ক। সুরভির বিয়ের পর আমি অনেকবার গেছিলাম ওর শ্বশুর বাড়িতে। সুরভি চাকরি পাওয়ার কিছুদিন পর আমি আর আমার হাজব্যান্ড সুরভির সাথে দেখা করার জন্য যাই
অনেক কথাই হয়। তারপর সুরভিকে বলি, নিজের স্বপ্ন পূরণ করেছিস, বিয়ের ব্যাপারে নতুন কিছু ভাবলি? সুরভি বলল, না না, ওসব ভাববো না। তাছাড়া এই বাবা মায়ের মতো দেবতুল্য মানুষকে ছেড়ে গিয়ে নিজের সুখের কথা ভাবতেই পারবো না। সুরভি রাজি না হওয়াতে আমি প্রস্তাবটা দেই সুরভির শ্বশুর মশাইকে। আমার নিজের দাদা আছে, দাদা ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টে চাকরি করে। আপনারা যদি চান তাহলে সুরভির বিয়ের কথা ভাবতে পারেন। আমার দাদা কিন্তু পছন্দ করে। সুরভির শ্বশুর বলে, এ তো খুব ভালো প্রস্তাব। তাছাড়া সুরভি তো একা নয়, আমাদের নাতনি আছে, তার কথাও তো ভাবা দরকার। আমার দাদার দিক থেকে কোনো অসুবিধা নেই, দাদা সব কিছুই জানে। আজ 3 বছর হয়ে গেল, সুরভি এখন আমার বৌদি। আমি কিন্তু সুরভিকে বৌদি বলে ডাকি না, বরং আমাদের বন্ধুত্বটা আরো বেশি গাঢ় হয়ে গেছে দাদার বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই। অনেক দিন থেকেই সুরভির প্রতি একটা ভালো লাগা ছিল দাদা। সুরভি মনে মনে দাদাকে পছন্দ করতো, কিন্তু সেটা বুঝতে পারতাম না তখন। তারপর সবই কপাল। জীবনের কিছুটা সময় সব এলোমেলো হয়ে গেছিল। তবে সুরভি এখন অনেক দায়িত্ব। একদিন আমার বাবা মা, অন্যদিকে ওর বাবা মা, দুই দিক থেকেই দায়িত্ব পালন করেই চলেছে। অন্যদিকে আবার নিজের মায়ের সঙ্গে আবার যোগাযোগটা রাখতে পেরেছে। সব দিকটাই সুন্দরভাবে ব্যালেন্স করে চলেছে। তবে আমার দাদা সুরভির সাথে সহযোগিতা করে চলেছে সব সময়। একে অপরের প্রতি সহযোগিতায় সম্পর্কের বাঁধনটা আরো মজবুত হয়। সুরভি এখন আনন্দের সংসার। তবে এটা দেখে ভালো লাগে আজ আমার দাদা ও সুরভি বেশ সুখে আছে ওদের একমাত্র মেয়েকে নিয়ে। পরমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।